বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলের অনুদান পাঠানোর আহ্বান। একদিনেই রেমিটেন্স এসেছে $109 মিলিয়ন। বাড়ল স্বর্ণের দাম, প্রতি ভরি 1,26,006 টাকা। ভারতীয় যাত্রীদের নিয়ে নেপালের নদীতে বা 14 জনের মৃত্যু। সর্বশেষ আরও জানিয়ে দিচ্ছি, ত্রিপুরায় আরও ভারী বৃষ্টির সংখ্যা, 22 জনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন দেশি বিদেশি সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। এখন থাকছে বিস্তারিত। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান প্রদানের আহ্বান জানিয়েছেন সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, অনেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন। সরকার তাদের এই মহতী আগ্রহকে স্বাগত জানাচ্ছে। তিনি জানান, আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে সোনালী ব্যাংকের মাধ্যমে অনুদান প্রদান করতে পারবেন। হিসাবের নাম প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল, ব্যাংক সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর। অপূর্ব জাহাঙ্গীর জানান, এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে যথাযথ হিসাব সংরক্ষণ করবে বলে উল্লেখ করেন তিনি। চলিত আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশের রেমিটেন্স আসা থমকে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গতিবেগ বেড়েছে। 20 আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে $109 মিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলেছে, আগস্টের 20 তারিখ পর্যন্ত দেশে এসেছে $1.53 বিলিয়ন, যা আগের বছরে একই সময়ে আসা রেমিটেন্সের তুলনায় 36% বেশি। আগের বছরের একই সময়ে যা ছিল $1.12 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক জানায়, গেল 4 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত দেশের রেমিটেন্স এসেছে $38,71,20,000 এবং 11 থেকে 17 আগস্ট পর্যন্ত এসেছে $65,14,00,000। এছাড়া গত 20 আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে $109 মিলিয়ন। চলিত আগস্ট মাসের প্রথম 20 দিনেই দেশে আসা রেমিটেন্স প্রবাহ বেড়েছে $406 মিলিয়ন বা 36%। উল্লেখ্য, গেল জুলাই কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সৃষ্ট পরিস্থিতিতে দেশ জুড়ে সংঘাত, সংঘর্ষ, কারফিউ ও ইন্টারনেট বন্ধের পরিপ্রেক্ষিতে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ কমে যায়। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর থেকে প্রবাসী আয় বাড়তে শুরু করেছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের বা 22 ক্যারেটের এক ভরি 11.664 গ্রাম স্বর্ণের দাম 1,505 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,26,006 টাকা হয়েছে, যা আগামীকাল শুক্রবার 23 আগস্ট থেকে কার্যকর করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্ট্যান্ডিং কমিটি অফ প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন মূল্য অনুযায়ী সব থেকে ভালো মানের বা 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,505 টাকা বাড়িয়ে 1,26,006 টাকা নির্ধারণ করা হয়েছে। 21 ক্যারেটের ভরি স্বর্ণের দাম 1,447 টাকা বাড়িয়ে 1,20,279 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,236 টাকা বাড়িয়ে 1,03,098 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতি এক ভরি স্বর্ণের দাম 1,026 টাকা বাড়িয়ে 85,240 টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। 22 ক্যারেট এক ভরি রূপার দাম 2,100 টাকা। 21 ক্যারেটের এক ভরি রূপার দাম 2,006 টাকা, 18 ক্যারেটের এক ভরি রূপার দাম 1,715 টাকা এবং সনাতন পদ্ধতি এক ভরি রূপার দাম 1,283 টাকা নির্ধারণ করা হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যায় গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত 22 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে ভূমিধসে। বন্যায় গৃহহীন হয়ে পড়েছে 65,000 মানুষ। তাদের প্রায় 450 ত্রাণ শিবিরের আশ্রয় নিয়েছে। এই অবস্থায় আগামী 24 ঘন্টায় রাজ্যের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, বন্যার কারণে রাজ্যের 5% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হচ্ছে। রাজ্যের 8টি জেলার মধ্যে অন্তত 6টি জেলায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে
প্রবাহিত হচ্ছে। রাজ্যের সব জেলার জন্যই চূড়ান্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের রাজধানী আগরতলার আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার বিভিন্ন জেলায় বিচ্ছিন্ন ও প্রবলভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানায় রাজ্যের দক্ষিণ অংশে গোমতী, সিপাহীজলা এবং ধলাই জেলার কিছু জায়গায় স্বল্প থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ত্রিপুরার বাকি জেলায় একটি বা দুইটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। গত 24 ঘন্টায় সেখানেও প্রবল বৃষ্টি রয়েছে। গত বৃহস্পতিবার রাতে এক বার্তায় ত্রাণ পুনর্বাসন ও বিপর্যয় মোকাবেলা দপ্তর বলেছে ত্রিপুরায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। বিশেষ করে বৃষ্টি হয়েছে দক্ষিণ ত্রিপুরায়, সিপাহীজলা এবং গোমাইপুরে। প্রবল বৃষ্টির কারণে গোটা রাজ্য বন্যার কবলে পড়েছে। গোমতী, দক্ষিণ ত্রিপুরার ঊনকোটি ও পশ্চিম ত্রিপুরার জেলাগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্যায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অন্তত 7 জন মারা গেছেন ভূমিধসে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, শান্তিবাজার মহকুমার 2টি পৃথক জায়গায় 3 পরিবার 7 সদস্য ভূমিধসে মারা গেছেন। প্রতি পরিবারে 4 লাখ করে টাকা এবং ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 2000-এরও বেশি স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় রাস্তা পানির স্রোতে ভেসে গেছে। এদিকে ভারতীয় সেনাবাহিনীকে উদ্ধার কাজে নামানো হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে জরুরি সেবা দিতে হেলিকপ্টার অবস্থান করেছে, যাতে প্রয়োজনে চূড়ান্ত বিপদের মধ্যে থাকা মানুষকে উদ্ধার করা যায়। উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা বাঁধে গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পানি প্রবাহের অভিযোগ নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। এ প্রসঙ্গে ভারত সরকারের একটি সূত্র জানায়, কোনো গেটই খুলে দেওয়া হয়নি। সূত্রটি জানান, যে কোনো বাঁধের নকশা এমন যে তার ভিতর থেকে নির্মিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এটা করা হয়েছে যাতে পানি বাঁধের উপর দিয়ে বইতে না পারে এবং বাঁধের গঠনগত সমস্যা তৈরি করতে না পারে। এই ব্যবস্থায় স্বয়ংক্রিয় ও নিরাপদভাবে জল বাঁধে 2 দিকে বহিরাগমন পথ দিয়ে বের করে দেওয়া হয়। সূত্রটি জানায়, জলধারা থেকে যে পানি বের হয়েছিল সেই পরিমাণকে মোট বৃষ্টির ফলে জমা পানির সঙ্গে তুলনা করলে দেখা যায় তা অন্ততই সামান্য। যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা অতীতে হয়নি। এ বিষয়ে যাবতীয় তথ্য 22 আগস্ট দুপুর 12টা পর্যন্ত বাংলাদেশকে জানানো হয়। নেপালের নদীতে পড়ে গেছে যাত্রী বোঝাই একটি বাস। সে বাসে 40 জন যাত্রী ছিলেন, তারা প্রত্যেকেই ভারতীয় বলে জানা গেছে। এই ঘটনায় ইতিমধ্যে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 16 জন। শুক্রবার সকালে নেপালের তনহু জেলায় মার্শিয়াংরি নদীতে বাসটি পড়ে যায় বলে নেপালের পুলিশকে উদ্ধার করে জানিয়েছে বার্তা সংস্থার এএনআই। তবে বাসটি কিভাবে দুর্ঘটনার কবলে পড়ল তা এখনও স্পষ্ট নয়। পুলিশকে তরফে জানানো গেছে, বাসটি ভারতীয় যাত্রীদের নিয়ে পেখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে যাচ্ছিল। নেপালের পুলিশের তরফে তনহু জেলার ডিএসপি দীপক কুমার রায় জানান, বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। বাসটির নম্বর প্লেটেও ইউপি লেখা হয়েছে। উত্তরপ্রদেশের এক সরকারি কর্মকর্তা জানান, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর খতিয়ে দেখে সেটির মালিকের নাম এবং রাজ্যের কোন বাসিন্দা দুর্ঘটনার কবলে পড়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই বাসের ভারতীয় যাত্রীরা পেখরা শহরের একটি রিসোর্টে ছিল। শুক্রবার সকালে তাদের নিয়ে বাসটি কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাস্তায় দুর্ঘটনা ঘটে। গত জুলাই মাসে নেপালের ত্রিশুলি নদীতে ভেসে গিয়েছিল 2টি বাস। 2টি বাস মিলিয়ে মোট 65 জন যাত্রী ছিল। গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে নেপালে। ফুসছে পাহাড়ি নদীগুলো। চলিত বর্ষার মৌসুমে নেপালে এখন পর্যন্ত 62 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 90 জন।